নমস্কার, আপনার কথায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। আপনার কথায় আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে নানান বিষয় তুলে ধরার চেষ্টা করি, যেখানে আপনাদের প্রশ্ন উত্তর আকারে আমাদের অতিথিদের মারফত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করব এসআইআর হচ্ছে স্যার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। জানা যাচ্ছে বিহারের ভোটার তালিকা থেকে 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। এ নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে দেশের বিরোধী দলগুলি। যদিও নির্বাচন কমিশনের দাবি, এই সমীক্ষার উদ্দেশ্য মৃত, ভুয়ো ও অন্যত্র সরে যাওয়া ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। জানা যাচ্ছে এই সমীক্ষা শেষবার রাজ্যগুলোতে হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। পশ্চিমবঙ্গে এই সমীক্ষা হয়েছিল 2002 সালে। অন্যদিকে বিহারে এই সমীক্ষা হয়েছিল 2003 সালে। সামনেই রয়েছে বিহার বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে চলছে ভোটার তালিকার সমীক্ষার কাজ। নির্বাচন কমিশন বলছে, যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় ছিল তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু পরবর্তী 22 বছরে যারা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন তাদের প্রমাণ দিতে হবে নিজের পরিচয় ও নাগরিকত্বের। এক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা করতে পারবেন নাগরিকরা। এক নজরে দেখে নেওয়া যাক নাগরিকত্ব প্রমাণের জন্য কি কি নথি বৈধ হিসেবে বিবেচিত হবে। 1. কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরির পরিচয়পত্র। 2. 1 জুলাই 1987-র আগের সরকারি নথি। 3. ভোটারের বাবা ও মায়ের জন্মের শংসাপত্র। 4. পাসপোর্ট। 5. শিক্ষা বোর্ডের শংসাপত্র। 6. SC ST OBC শংসাপত্র। 7. স্থায়ী বসবাসের শংসাপত্র। 8. এনআরসি তালিকায় নাম। 9. বনাধিকার শংসাপত্র। 10. সরকারি পারিবারিক রেজিস্টার। 11. জমির দলিল বা পর্চা। তবে আধার, রেশন কার্ড ও ভোটার কার্ডকে বৈধ নথি হিসেবে গণ্য করা হবে না। নির্বাচন কমিশনের যুক্তি, এই পরিচয়পত্রগুলি নাগরিকত্বের প্রমাণ নয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্যভিত্তিক নাগরিকত্ব প্রমাণের বৈধ পরিচয়পত্রের সংখ্যা বাড়তে বা কমতেও পারে। বিহারে 11টি পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে বলে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের সংখ্যার রকম ফের হতে পারে বলেও মনে করছে সিইও দপ্তর। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুধুই সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিএলওদের প্রশিক্ষণ। সিইও দপ্তর সূত্রে খবর, অগস্ট মাসের প্রথম সপ্তাহের শেষের দিকেই এ রাজ্যে এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন স্বাধীনতা দিবসের পর থেকেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কমিশন যেভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী এ রাজ্যেও এসআইআর প্রক্রিয়া শুরু করা হবে। যদিও এই ইস্যুতে কমিশনের বিরুদ্ধেই সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের প্রশ্ন, এত বড় প্রক্রিয়া মাত্র 1 মাসে শেষ করা কি সম্ভব? পরিযায়ী শ্রমিকরা কিভাবে প্রমাণ দেবে? অর্থাৎ এসআইআর ইস্যুতে বিহারের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতেও যে ঝড় উঠতে চলেছে তা বলাই বাহুল্য। খালিদ জামাল ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এসআইআর প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে স্বাভাবিকভাবে বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি এগুলো চলে আসবে, খুব স্বাভাবিক। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত। রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনদা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন আরও এক রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায়। উদয়নদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন চিকিৎসক ডক্টর কুণাল সরকার। কুণালদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কুণালদা, এসআইআর হচ্ছে স্যার, এই প্রসঙ্গে এসআইআর কি আতঙ্কের জায়গায় তৈরি করছে নাগরিকদের মধ্যে? দেখো, কথাটা হলো যে নাগরিকদের মধ্যে আমাদের আতঙ্ক না হলেও আমাদের কনসার্ন হবার বা আমাদের চিন্তিত হবার অনেক জায়গা আছে। একটা বিরাট দেশ, একটা বিরাট দেশের মধ্যে তার কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে নানান রকম নির্বাচন প্রক্রিয়া হবেই, এবং এটা চালাবার জন্য ইলেকশন কমিশন নামক একটা কনস্টিটিউশনাল বডি ফর্মড হয়েছে। এখন আমরা যারা হয়তো একেবারে রাজনীতির অন্দরমহল থেকে অনেকটাই দূরে, আমরা রাজনীতির অন্দরমহলে না থাকতে পারি, আমরা দেশের মধ্যে আছি, যে দেশটা একটা সংবিধান চালিত একটা সামাজিক ইউনিট। এবং এই দেশের আজকে দুশ্চিন্তার অনেক কারণ আছে, কারণ আমরা যেভাবে একটা কনস্টিটিউশনাল বডিকে এখন চালাবার চেষ্টা করছি, তার মধ্যে আমাদের শঙ্কা দাঁড়াচ্ছে। এই যে স্যার, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে,
তার ইন্টেনশনটা নিয়ে আজকে প্রশ্ন উঠছে যে যেখানে ইলেকশন টু ইলেকশন একটা ইলেকশন কমিশনের হাতে একটা অনায়াসে তাদের হাতে বছর চারেকের সময় থাকে, কেন তারা টার্গেট করে প্রত্যেকটা ইলেকশনের একেবারে শেক হ্যান্ড ডিস্টেন্সে তাদের এগুলো করতে হবে। এবং তারপর কিছু কিছু রিসেন্ট ইলেকশন, যেরকম মহারাষ্ট্র ইলেকশনে আপনি ভোট গুনলে দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট ভোটাররা সেই রাজ্যের অ্যাডাল্ট পপুলেশনের বেশি হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখছেন যে বিকেল 5টার পরে আপনার প্রায় 7 থেকে 8% ভোট বেড়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 5 মাসের মধ্যে 50 লক্ষ লোক ভোটার লিস্টে অ্যাডেড হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে দেখো, আমাদের মধ্যে কিছু কিছু ভারতীয় সিনড্রোম আছে, এবং এই ভারতীয় সিনড্রোম হচ্ছে দ্য হাঙ্গার অফ পলিটিক্যাল পাওয়ারের খিদেটা অপরিসীম। এবং এই পলিটিক্যাল খিদেটা কি রাজ্য স্তরে কি কেন্দ্রীয় স্তরে, তারা সমস্ত কনস্টিটিউশনাল নিরপেক্ষ বডিগুলোকে তারা কুক্ষিগত করতে চায়। এবং যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দেশের সামনে আছে যে আজকে ইলেকশন কমিশন ইজ পারহ্যাপস নট অপারেটিং ইন আ নিউট্রাল ওয়ে। এবং যেভাবে তারা 4 বছর হাতে সময় পেয়ে এই বিহার ইলেকশনের 3-4 মাস আগে একটা আমার কাছে এটাকে অ্যাবসার্ড মনে হচ্ছে। তাদের কাছে আজকে এপিক আইডি অ্যাকসেপ্টেবল নয়, তাদের কাছে আধার আইডি অ্যাকসেপ্টেবল নয়। আজকে সুপ্রিম কোর্টকে গলায় গামছা দিয়ে তাদের কাছে গিয়ে বলতে হচ্ছে আপনি চিন্তা করে দেখুন, আধারকে অ্যাকসেপ্ট করুন, ভোটারকে অ্যাকসেপ্ট করুন। আরে ভাই, আমাদের মতো একটা দেশে যার কাল ঘাম ঝরে গেছিল একটা ইউনিক আইডেন্টিটি প্রত্যেকটা পপুলেশনকে দিতে, সে যদি প্রতিটা স্তর আমাদের হচ্ছে অবিশ্বাস। রেশন কার্ড ভোটার কার্ডকে বিশ্বাস করে না, ভোটার কার্ড আধারকে বিশ্বাস করে না, আজকে ইলেকশন কমিশনকে আধারকে বিশ্বাস করে না। তাহলে প্রতিটা স্টেটে একটা 140 কোটি মানুষের দেশ ক্যানট বি বেসড অন সিরিজ অফ মিসট্রাস্ট। এবং যেভাবে আজকে ইলেকশন কমিশন নিজেকে কন্ডাক্ট করছে, এখন রাহুল গান্ধী কি বলছেন তিনি নিজের মতো করে বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তিনি নিজের মতো করে বলবেন। আমরা এই দেশের একজন চোখ কান খোলা, মোটামুটি মাথার কিছু ঘিলু এখনো বর্তমান আছে। আমরা আমাদের তথাকথিত নিরপেক্ষ ইলেকশন কমিশনের ভাবভঙ্গিমা দেখে আমরা যথেষ্ট চিন্তিত। এসআইআর আসলে কি, রাজাবাবু? হ্যাঁ, দেখুন, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা হচ্ছে যে আমাদের যে ভোটার যে লিস্ট আছে সেই লিস্টের নিবিড় একটা পর্যবেক্ষণ করা। এটা আমাদের পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এর অধিকার ইলেকশন কমিশনের আছে, এবং সংবিধানে 324 ধারা পরিষ্কার করে বলছে যে সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকশন লিস্ট কীরকম হবে এবং তার ইলেকশন পরিচালন করা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্বে। এবং তারা যদি মনে করে যে নির্বাচনে কারা ভোট দেবে, এবং সংবিধান বলে দিচ্ছে একমাত্র যারা নাগরিক তারাই ভোট দিতে পারে। এবং স্বাভাবিকভাবেই যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লিস্টে যাদের নাম উঠেছে তাদের সংখ্যা দেশের জনসংখ্যার অগ্রগতি থেকে অনেক বেশি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা গেছে, প্রায় যে লাস্ট ডিভিশন হয়েছিল বোধহয় 2002 কি 3 সালে, তারপর থেকে এখন মানে 22 বছরে 66% বেড়েছে, অর্থাৎ বছরে 3%। কিন্তু জনসংখ্যা আমাদের তো 2011 সেন্সাস বলছে জনসংখ্যা প্রতি বছরে 1.4% বাড়ে, তার মানে দ্বিগুণেরও বেশি হচ্ছে ভোটার লিস্টের বেড়েছে। এটা বাড়লো কী করে? অর্থাৎ যারা মারা গেছে তাদের নাম বাদ যায়নি, আবার এমনও লোক ঢুকছে যাদের সেভারাল এন্ট্রিজ, মাল্টিপল এন্ট্রি, একই লোকের নাম নানানভাবে রয়ে গেছে। এই ব্যাপারগুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং যখন প্রশ্ন আসছে যে যারা দেশের নাগরিক নয় তারাও দেশের ভোটে অংশ নিচ্ছে, তাহলে নির্বাচন প্রক্রিয়া যে সুষ্ঠু সেটা তো বলা যাবে না। নির্বাচন কমিশনের আগে যারা ছিলেন তারা অনেকে হয়তো কেয়ার করেন, যা হচ্ছে হোক, এইটাই হয়তো হচ্ছিল। আমরা দেখেছিলাম TN সেশন, উনি বুঝিয়ে দিলেন যে এপিক কার্ড ছাড়া ভোট দেওয়া ভারতবর্ষে মুশকিল,
সেটা উনি চালু করেছিলেন। তার আগে অবশ্য পশ্চিমবঙ্গে আন্দোলন ঘটেছিল 21শে জুলাই। আমরা সাধুবাদ জানাই সেই সব আন্দোলনকে, যারা বহিষ্কার জানিয়েছিল যে এপিক কার্ড ছাড়া ভোট হবে না। এখন দেখা যাচ্ছে ভোটার লিস্টে যে নামগুলো উঠেছে সেগুলো যদি সঠিক না হয়, দেশের নাগরিক যদি না হয়, বা যাদের নাম বাদ যাওয়ার কথা সেগুলো যদি না হয়, তাহলে এমন লোক দেশের সরকার নির্বাচিত করবে যাদের সে সংবিধান সে অধিকার দিচ্ছে না। সুতরাং স্বাভাবিকভাবেই স্যারকে ডাকা হচ্ছে। অবশ্যই আমাদের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলবো, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র তিনি এই প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। বিষয়টি নিয়ে এখন ভীষণ আলোচনা হচ্ছে দেশ এবং রাজ্যের রাজনৈতিক মহলে। সেটা হচ্ছে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। পশ্চিমবঙ্গ এবং বিহার দু জায়গাতেই 7 কোটির ওপর ভোটার, এবং সেইখানে দাঁড়িয়ে বিহারের ক্ষেত্রে প্রায় 5-6% মানুষকে পাওয়া গেছে বা নাম পাওয়া গেছে যেগুলো বাদ যাওয়ার মতো, এবং সেখানে কাজটি মোটের ওপর সম্পন্ন হয়েছে। তার তালিকার যে সংশোধন, এটা তো করতেই হবে, কারণ নতুন মানুষ জন্মাচ্ছেন, পুরনো মানুষ তাদের মধ্যে কেউ কেউ দুর্ভাগ্যজনক হলেও মারা যাচ্ছেন। এবার নির্বাচনের দিন যদি দেখা যায় যে স্বর্গ বা নরক থেকে কিছু মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছেন, সেটা একটা দেশের গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এখন নির্বাচন কমিশন সেটা কতটা সামলাতে পারবেন, অর্থাৎ ভুতুরে ভোটারই বলা হয় সাধারণভাবে, তাদেরকে কতটা সামলাতে পারবেন সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার বিষয়। কিন্তু উল্টো দিকের যে প্রশ্নটা, সেটা হচ্ছে এত কম সময়ের মধ্যে এই সম্পূর্ণ কারেকশানটা করা সম্ভব কিনা, নির্বাচনের হয়রানি কতটা হবে, এটা হচ্ছে উল্টো দিকের প্রশ্ন। আমাদের যে এই যে ভোটার তালিকা সংশোধন, নিবিড়ভাবে যে সংশোধন, এটি একটি রাজনৈতিক বিষয়, এটি হওয়া উচিত। এবং উল্টো দিকে অবশ্যই যারা এটা চাইছেন না, এটা ঠিক কথা নয়, কিন্তু একই সঙ্গে এর সঙ্গে কিন্তু অনুপ্রবেশকারী ইস্যু গুলিয়ে দিয়ে কোনো লাভ নেই। কারণ মানুষের হয়রানি কি হতে পারে, সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে যে প্রমাণপত্রগুলো চাওয়া হচ্ছে সেগুলো জোগাড় করা। নিম্নবিত্ত মানুষ, তারা তো সত্যিকারের এই ডকুমেন্টেশন খুব ভালো রাখেন না, তাদের খোঁজ খবর করতে হবে, মধ্যবিত্তেরও মাথার ঘাম পায়ে ফেলতে হবে। ফলে সরকারকে চেষ্টা করতে হবে যে এই ধরনের ভোটার তালিকা সংশোধনীতে যেন সাধারণ মানুষের হয়রানি না হয়। আর এই নিয়ে রীতিমতো যেমন রাজনীতির প্রসঙ্গ চলে আসছে, তেমনই সামাজিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন NSG আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি বলেছেন তার প্রতিক্রিয়ায় শোনাবো। এটা বলতে খুব খারাপ লাগে, কারা আন্দোলন করছে বা কারা প্রশ্ন তুলছে। এই লোকগুলো আপনি যদি নাম ধরে ধরে দেখেন, তো এই যারা SIR নিয়ে আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, এই মানুষগুলো বালাকোটে কজন সন্ত্রাসবাদীকে ভারত হত্যা করেছিল, নিকেশ করেছিল, সেটার হিসাব চায়। উড়িয়ে আজও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা তার ছবি চায়। সেই লোকগুলো কিন্তু আজকে প্রশ্ন তুলছে, কারণ ওই যে বললাম যে এরা খুব ভালো করে জানে যে জনগণের আর এদের উপর ভরসা নেই। যেন তেন প্রকারেণ ওদের এখন এই ছাপ্পা ভোট, এই জাল জুয়াচুরি করে আমাদের চালাতে হবে। এবং তার জন্য যে সুবিধাটা এরা করে দিচ্ছে এই অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের, সেটা যদি এক্ষুনি থামানো না যায়, পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা ভয়াবহ দিন আসছে, সেটা 2026-এ আপনারা বুঝতে পারবেন। আপনার কথায় অতিথিদের সঙ্গে কথা বলবো, আর এই গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে আমার আপনার জীবন জড়িয়ে রয়েছে, SIR হচ্ছে স্যার। এই প্রসঙ্গে ফেরত আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। উদয়নদা, ঠিক এখানেই প্রশ্ন। রাজাগোপাল ধরবাবু বলছিলেন যে SIR-কে বা স্যারকে স্বাগত জানানো হচ্ছে, তাই কি, নাকি এক্ষেত্রে রাজনীতির নিবিড় সম্পর্ক কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে? না, আমি এটাকে দুটো পার্টে দেখব। একটা হচ্ছে যেটা স্যার বলছিলেন যে এই নিবিড় পর্যবেক্ষণের বিষয়টাকে আমরা ডেকে আনছি, বা ভোটার লিস্টে নাম ইত্যাদি ভুল থাকার জন্যে, বা একই লোকের দু জায়গায় নাম থাকার জন্যে, বা মৃত ব্যক্তিদের নাম বাদ না যাওয়ার জন্যে, এগুলোকে আমরা ইনভাইট করছি। কিন্তু এই পুরোটাই কিন্তু একটা মানে যেটা যদি টেকনিক্যালি দেখা যায়, এটা পুরোটাই কিন্তু নির্বাচন কমিশনের দায়। অর্থাৎ নির্বাচন কমিশন যে তাকে 324 নম্বর ধারা অনুযায়ী তাকে যে কাজগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু ওভার দ্য ইয়ার্স প্রত্যেক বছরেই কিন্তু এই ধরনের পর্যবেক্ষণ রিভিউ যদি করা হয়, তাহলে কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করার কোনো প্রয়োজন নেই।
এটা প্রথম কথা। তার কারণ হচ্ছে প্রতি বছরই বহু লোক মারা যাচ্ছেন এবং প্রতি বছরই বহুজন 18 বছর অতিক্রম করছে এবং আমাদের জনপ্রতিনিধিত্ব আইনের 19 নম্বর সেকশন, যেটাকে ধরে এবারে এই স্যারের আয়োজন করা হচ্ছে, সেখানে কিন্তু বলা আছে যে কোনো এলিজিবল ভোটার যেন বাদ না যায়। সেখানে কিন্তু এটা বলে দেওয়া নেই যে তুমি বাদ দাও, সেখানে বলা হচ্ছে ইনক্লুশনের কথা। এখানে আমরা যেটা হাইলাইট করছি মিডিয়ার মারফতে আমরা বা অন্যান্য সূত্রের মাধ্যমে যেটা হাইলাইট করছি সেটা হচ্ছে এক্সক্লুশনের কথা। আমি এমন শুনতে পাচ্ছি এবার দ্বিতীয় ভাগে আপনি যেটা প্রশ্ন করছেন, অর্থাৎ মানে রাজনৈতিক যে পোর্শনটা যেটা খুব উচ্চকিত হয়ে উঠছে, যে ডিবেটটা, সেই ডিবেটটা হচ্ছে কত বাদ যাচ্ছে নাম তো আসলে কথা হচ্ছে নামটা ঢোকানোর। মৃত ভোটারদের নাম থাকবে কেন? এমন কোনো ফুল প্রুফ সিস্টেম কেন আপনার নেই যেখানে মৃত ভোটারের ভোটার লিস্ট থেকে নাম তিনি মারা যাবার 6 মাসের মধ্যে তার নাম বাদ যাওয়ার কথা? কেন বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে, বিহারে বিধানসভা নির্বাচনের আগে 1 মাসের নোটিসে এই ধরনের একটা রিভিউ করা হচ্ছে এত জনবহুল একটা জায়গায়? এবং শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গেও হতে পারে, সারা ভারতবর্ষ জুড়ে হতে পারে। সারা ভারতবর্ষে তো 2026 সালে নির্বাচন নেই, বিধানসভা নির্বাচন নেই। তো আমার বক্তব্য হচ্ছে যে মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রিভিউয়ের বিরুদ্ধে আমি নই, রিভিউ অবশ্যই হওয়া দরকার, কিন্তু সেটার একটা ধারাবাহিকতাও থাকা দরকার। এবং আপনি দেখুন 2002 সালকে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কাট অফ ইয়ার, মানে এই অবধি লাস্ট রিভিশন হয়েছে 2002 সালে। তো যদি রিভিশন হয়ে থাকে, যদি সার হয়ে থাকে, তো আমার তো মনে থাকার কথা, আমার তো মনে নেই, কারণ আমি তখন অত ভয় পাইনি বা মিডিয়াতে এটা নিয়ে এত হইচইও হয়নি। যদি সার 2002 সালে হয়ে থাকে, আমার বাড়িতেও নিশ্চয়ই এসেছিলেন এবং কিছু একটা হয়েছিল যেটা আমার একেবারেই স্মৃতির থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমার মনেই নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 2002 সালের যে ভোটার লিস্ট এবং যাদের কাছে ভোটার আই কার্ড আছে 2002 সালের আগের ভোটার, তাদের সমস্ত ডেটা কি একদম হুবহু ঠিক আছে? ঠিক তো নেই। আপনি এরকম যদি দেখেন যে যদি একটা সার্ভে করেন, তাহলে দেখবেন বহু জায়গায় ভোটার লিস্টে 2002 সালের আগে তাদের ভোটার লিস্টে, ভোটার কার্ডে, এপিক কার্ড যেটাকে বলা হয়, তাতে অনেক ভুলভ্রান্তি আছে। ঠিকানার ভুল আছে, জন্মের বছরের ভুল আছে, নামের ভুল আছে, হ্যাঁ, বাবা বা স্বামীর পরিচয়ের উল্টোপাল্টা হয়ে গেছে, তাদের নামের ভুল আছে, সেইগুলোও তো কারেকশন হয় না। অর্থাৎ আমি দেখেছি যে তলার লেভেলে যে বিএলওরা যে কারেকশনসগুলো করেন, সেই কারেকশনস যারা করছেন তারা এত তাড়াহুড়ো করে করছেন এবং এতটাই মনোযোগ কম দিয়ে করছেন যে প্রচুর ভুল থেকে যাওয়াটা স্বাভাবিক। এবার স্যার যেটা বলছেন সেটা আইডিয়ালি খুবই ঠিক, যা কেন ভুল থাকবে, যে একজনও এলিজিবল ভোটার কেন বাদ যাবে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ভুল হবেই, তাড়াহুড়ো করতে গেলেই ভুল হবে। আমার বক্তব্য হচ্ছে এটা রিভিশন তো প্রয়োজন। নতুন ভোটার 18 বছর বয়সের পর কে হচ্ছেন, তার বাড়িতে কারা থাকছেন, এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির একটা ভূমিকা আছে। প্রত্যেক বাড়িতে যদি যাওয়া হয়, যারা যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি মা হতে পারেন, বাবা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, ঠাকুরদাদা হতে পারেন, যেই হতে পারেন, দিদিমা হতে পারেন, দাদামশাই হতে পারেন। তিনি দায়িত্ব নেবেন একজন, যিনি বলবেন যে আমার বাড়িতে এ মারা গেছে, এর নাম বাদ যাবে, এই ইনক্লুডেড হয়েছে, তাকে দায়িত্ব নিতে হবে এবং তার বক্তব্যটাকে প্রধান হিসেবে ধরে নিয়ে করতে পারে। এখানে নাগরিকদের ওপর ফর্ম ফিল আপ করো, সেই ফর্ম নিয়ে যাও, তার নানা রকম ডকুমেন্টস দেখাও, এবং সেগুলো এত অগোছালোভাবে করা হচ্ছে। আপনি বিহারের রিসেন্ট যদি একটু দেখেন কীভাবে হয়েছে, এইভাবে যদি হয় তাহলে কিন্তু অগুন্তি ভুল থাকবে। আরও এক রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল ঠিক কি বক্তব্য এসআইআর প্রসঙ্গ নিয়ে তুলে ধরবো তার বক্তব্য। নির্বাচন কমিশন যে নিবিড় ভোটার সংশোধনীর কাজ শুরু করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে, যেটা বিহারে সবেমাত্র শেষ হয়েছে, সেইটা নিয়ে কিন্তু এক শ্রেণীর মানুষের মধ্যে সত্যি আতঙ্কের কারণ রয়েছে। কারণ যাদের কাছে সত্যি শংসাপত্র নেই, যাদের কাছে কাগজপত্র ঠিকঠাক মতো নেই, সেটা যে কারণেই হতে পারে, তাদের জন্য কিন্তু এটা খুব একটা আতঙ্কের বিষয়। এখন যারা অনুপ্রবেশকারী তাদের জন্য আতঙ্ক, সেটা নিয়ে অসুবিধার কোনো কারণ নেই, আমাদের ভাবনা চিন্তার কারণ নেই। কিন্তু যারা বৈধ নাগরিক এ দেশের এবং যারা ভারতীয় বাঙালি,
তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়াবে এবং তাদেরকে যদি প্রমাণ করতে হয় যে তারা ভারতীয় এবং তাদের কাছে যদি শংসাপত্র ঠিকঠাক মতো না থাকে, তাহলে তাদের কিন্তু হেনস্থা হতে হবে। সেইটা কারা হবেন মূলত কিন্তু আমার ধারণা যে যারা গরিব মানুষ, যারা দিন আনেন দিন খান, দিনমজুরের কাজ করেন, যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই আতঙ্ক যদি ছড়িয়ে পড়ে এবং এই রাজনীতি যদি আরও ছড়িয়ে পড়ে, আরও গভীর হয়, তাহলে কিন্তু বাংলাভাষীদের জন্য এটা খুবই আতঙ্কের কারণ এবং যারা অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, একেবারে শেষের দুটো লাইন থেকে উদয়নদা যদি নিই, যারা নাগরিক তারা বেনাগরিক হয়ে গেলেন, কেন এই প্রসঙ্গ উঠে আসছে আমরা জানার চেষ্টা করব। সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু একটা বিরতির পর সঙ্গে থাকুন। আর ঠিক এই প্রসঙ্গ নিয়েই সুমনদার কাছে আসবো। সুমনদা, একটা তো সংশোধিত তালিকা, যেটা উদয়নদা বলছেন, উদয়নদা রাজাগোপাল ধরবাবুকে সমর্থন করে বলছেন যে কেনই বা কোনো একজন নাগরিকের নাম বাদ যাবেন। ঠিক এইখানেই প্রশ্নটা, বেনাগরিক তো মারাত্মক চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে না? দেখুন, যদি বিহারের উদাহরণ থেকে দেখেন কেন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে নিয়ে আপনার আলোচনা করতে হচ্ছে। বিহারে রাফলি বাদ গেছে 71 লক্ষ। বিহারে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আগে টোটাল ভোটার ছিল 7,90,00,000, এখন সেটা 7,09,00,000 কাছাকাছি চলে এসছে। এই যে 71 লক্ষ বাদ গেল, তা নিয়ে কেন চিন্তা করতে হচ্ছে? যদি কেউ মারা যায় সে বাদ যাবে, যদি কেউ নতুন ভোটার হয় তাহলে তার নামও ঢুকবে। বা আপনাকে চিন্তা করতে হচ্ছে, এখানে দুটো ফিগার খুব অ্যালার্মিং। একটা হচ্ছে 29 লক্ষ ভোটারকে বলা হচ্ছে যে তিনি তার বাড়িতে ছিলেন না। এটা কি করে বিএলও জানতে পারলেন? যদি বিএলও জানতে পেরে থাকেন যে তিনি বাড়িতে নেই, তাহলে তার একটা মোবাইল নাম্বার আছে, তার একটা কন্ট্যাক্ট কিছু আছে, সেখানে নোটিশ পাঠানো হয়েছে। আপনি গোটা প্রসেসটা সারছেন 1 মাসের মধ্যে। এবং আপনি এখনও অবধি বিহারের ক্ষেত্রে আপনি যে 11টা নথি দেওয়ার কথা বলেছেন, সেই নথিগুলো কীরকম? আপনি পাসপোর্ট দেওয়ার কথা বলেছেন, আপনি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেওয়ার কথা বলেছেন, আপনি আপনার বাবা মায়ের সার্টিফিকেট দেওয়ার কথা বলেছেন, আপনি সরকারি কর্মচারী হলে তার সার্টিফিকেট দেওয়ার কথা বলেছেন। বিহার থেকে একটু উদাহরণ নেওয়া যাক। বিহারের মোট জনসংখ্যার মধ্যে মাত্র 2% কাছে পাসপোর্ট আছে। বিহারের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে মোট জনসংখ্যার 23% কাছে। বিহারে সরকারি কর্মী এরকম হচ্ছে 4.8%। তাহলে তার বাইরে যে বিপুল জনসংখ্যা, তাদের আপনি কিসের ভিত্তিতে বিচার করছেন? আচ্ছা, যেটা নিয়ে মূল বিতর্ক চলছে, সুপ্রিম কোর্টেও চলছে, এখনও সেটার দিশা হয়নি, যে আপনি বলছেন যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে আপনি মান্যতা দেবেন না, আপনি পাসপোর্টকে মান্যতা দেবেন। খুব ভালো কথা। তাহলে পাসপোর্টটা কি আধার কার্ড ছাড়া হয়? তাহলে আপনি পাসপোর্টটাকে মান্যতা দিচ্ছেন অথবা অথচ আধার কার্ডকে দিচ্ছেন না কেন? আপনি যে এত কষ্ট করে প্রত্যেককে দিয়ে আধার কার্ড তৈরি করালেন, তাহলে কেন তৈরি করিয়েছিলেন? দেখুন, দেয়ার ইজ এ বেসিক প্রবলেম ইন দ্য হোল ফিলোসফি অফ দ্য সার। প্রথম কথা হচ্ছে যে এটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের গত দুজনের যিনি ইলেকশন কমিশনার, রাজেশ কুমার এবং জ্ঞানেশ কুমার, যদি আমরা 2024 লোকসভা নির্বাচনের আগে দেখি, যখন গোটা ভারতবর্ষ, ইভেন বিদেশি সাংবাদিকরা রাজেশ কুমারকে জিজ্ঞেস করেছে আপনি হেড স্পিচের ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন, উনি রাত্রিবেলা লেখা শায়রি বলতেন। জ্ঞানেশ কুমার আরও খারাপ, তিনি কোনো কথাই বলেন না। দেখুন, আমি গোয়িং ব্যাক টু বিহার, হোয়াই শুড দ্য বিহার, মানে উই আর টেকিং বিহার অ্যাজ আ টেস্ট কেস অ্যান্ড হোয়াই শুড ইউ মানে কনসিডার বিহার অ্যাজ এ রিয়েল টেস্ট কেস? বিহারে তেজস্বী যাদব ভোট বয়কটের ডাক দিয়েছেন। লাস্ট লোকসভাতে তেজস্বী যাদব ভোট পেয়েছিলেন 22.94%। আপনি যদি তার সঙ্গে সিপিআইএমএল, কংগ্রেস এবং অন্য জোটসঙ্গীদের ভোট ধরেন, তাহলে বিহারে যারা ভোট বয়কট করার কথা বলছে তাদের মোট ভোটের পরিমাণ 30%। তার মানে আপনি মোট ভোটার তালিকার 1/3 বাইরে রেখে একটা সিস্টেমকে চালাবেন। দেখুন, আমাদের পূবের প্রতিবেশী দেশে, বাংলাদেশে, এই ভোট জালিয়াতি করতে গিয়ে এমন পরিস্থিতি হয়েছে যে যিনি শাসন ক্ষমতায় ছিলেন তাকে হেলিকপ্টারে চড়ে পালিয়ে আসতে হয়েছে। আমাদের পশ্চিমের প্রতিবেশী দেশে, পাকিস্তানে, আপনি এমন ভোট জালিয়াতি হয়েছে যে যার প্রধানমন্ত্রী হওয়ার কথা তিনি জেলে, আর আসিফ মুনির দেশ চালাচ্ছেন।
সো আমরা তো একটা বান্টু গণতন্ত্রের দিকে ঠেলে দিতে পারি না। এগেন গোয়িং ব্যাক টু দ্য বেঙ্গল এক্সাম্পল, দেখুন বাঙালিত্বের বিষয়ে বলার অধিকার বেশি আছে, কারণ প্রথম ইলেকশন কমিশনার সুকুমার সেন ছিলেন, তিনি ঘটনাচক্রে অশোক সেনের দাদা, যাই হোক ব্যক্তিগতভাবে অনেক দিন তাকে চিনতাম। তো যে কারণে সুকুমার সেনের ফার্স্ট ইলেকশন কমিশনের সামনে জওহরলাল নেহরুকে একটা কথা বলেছিলেন যে এটা আমার দায়িত্ব যে ভোটারদের তালিকায় নিয়ে আসা, ভোটারদের একটা দায়িত্ব না তালিকায় আসা। সো আপনি একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাইছেন, না আপনি একটা ডোনাল্ড ট্রাম্পের মতো এক্সক্লুসিভ সবাইকে বাদ দেওয়ার ডেমোক্রেসি করতে চাইছেন, সেটা তো আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে আপনি অনুপ্রবেশকারী বাদ দিন, সব বাদ দিন, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি যে বৈধ ভোটার তাদেরকে বাদ দিচ্ছেন না তো। আবার যদি আমি বিহারের ওই 29 লাখের ফিগারে চলে যাই এবং আমি যদি গ্রাউন্ড রিপোর্টকে দেখি, কারা বাদ গেছে? যত দলিত বা যারা বেসিক্যালি আমাদের পলিটিক্সের টার্মে বলা হয় পিছড়ে বর্গ, তাদেরকে আপনি বাদ দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আপনি খুব সিরিয়াস, আমি ধরে নিলাম জ্ঞানেশ কুমারকে সামনের বছর ভারতরত্ন দিতেই হবে, ফলে উনি এত ভালো পারফর্ম করেছেন। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রে কি হলো? যে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেশের প্রধান বিরোধী দলের অভিযোগ যে 2024 লোকসভা থেকে 2000 বিধানসভার মধ্যে 7 মাসে 34 লক্ষ ভোট বেড়েছিল, শুধুমাত্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিসের ভোট কেন্দ্রে ভোট বেড়েছিল 23%। আপনি সে ব্যাপারে কী করেছেন? কিছু করেননি। সো এটা এরকম নয় তো। এগেন আই এম গোয়িং ব্যাক টু দ্য সাউথ এশিয়ান ডেমোক্রেসির উদাহরণ, যে আপনি আসলে আপনার অপোজিশন যারা, তাদের ভোট ব্যাংককে নিশানা করছেন। আপনি বিহারে নিশানা করেছেন বেসিক্যালি পিছড়ে বর্গকে। বিহারে তো কোনো রোহিঙ্গাকে পাওয়া যায়নি, আচ্ছা রোহিঙ্গা দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, নট গোয়িং ইন টু দ্য ডিটেলস, বাট আপনি বিহারে দলিতরা পিছড়ে বর্গরা বাদ গেছে। তো যদি তেজস্বী যাদব আজকে ভোট বয়কট করে, তাহলে আপনি বিহারে এমন একটা সরকার আসবে যেখানে 30% মানুষের কোনো পার্টিসিপেশন নেই। ইউ আর পুশিং দ্য ডেমোক্রেসি ইনটু এ সিস্টেম যেখানে আপনার বাংলাদেশের মতো কবে কাকে পালাতে হবে তার কোনো ঠিক থাকবে না, আর যারা এই সারকে সমর্থন করবে তাদেরকে জেলে যেতে হবে, পরে যে টার্ম আসবে সে জেলে পাঠাবে। অলরেডি রাহুল গান্ধী বলে দিয়েছেন যে আমার কাছে অ্যাটম বোম আছে, আই উইল এক্সপোজ ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমারের পালানোরও জায়গা থাকবে না। দেখুন, এটা বহুজন বলছে যে আপনি বিহারে, আপনি যদি অজিত আঞ্জুমের রিপোর্ট দেখেন, বেছে বেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে যে লোকগুলো সেই বুথে পিছড়ে বর্গের ভোটার। আপনি তো ধরেই নেবেন যেটা পলিটিক্যালি মোটিভেটেড একটা স্পেস। আপনি আবারও বলছি যে 7 লক্ষ লোক মারা গেছে, বিহারের এক্সাম্পল, গোয়িং ব্যাক টু 7,67,000 মতো মারা গেছে, তাদেরকে আপনি বাদ দিয়েছেন, খুব ভালো কথা, বাদ দিয়েছেন। ওই 29 লক্ষকে যে আপনি বাদ দিলেন, আপনি এটা কনসিডারে রেখেছিলেন যে বিহারে কত লোক পরিযায়ী শ্রমিক? আপনি তাদের বাদ দিচ্ছেন কী করে? আপনার গোটা সিস্টেমটাকেই আপনি এমন একটা করাপ্ট পলিটিক্সের দিকে ঠেলছেন। আবার আমি বলছি যে শেখ হাসিনা এবং বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আপনি যদি ইলেকশন প্রথম থেকে রিগ করার চেষ্টা করেন, তাহলে একদিন জনবিক্ষোভ এমন জায়গায় যাবে আপনাকে পালাতে হবে। সো ভারতবর্ষের গণতন্ত্র তো এত খারাপ ছিল না, সেই গণতন্ত্রকে আপনি কতটা অবনমন করাবেন 77 বছরের গণতন্ত্রের সামনে, দ্যাটস এ সিরিয়াস চ্যালেঞ্জ। সুমনদা ঠিক গুরুত্বপূর্ণ এই জায়গাটায় আঘাত বা প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কি? আরও একটা প্রশ্ন ইতিমধ্যে উদয়নদা যেটা বলেছেন, নাগরিক থেকে বেনাগরিক হওয়া, কেন এই প্রশ্নগুলো উঠছে জানার চেষ্টা করব একটা বিরতির পর আপনার কথায়। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা ডক্টর সরকারের কাছে যাব। কুণালদা, রাজনীতি পুরোটাই জড়িয়ে রয়েছে নাকি না? না, রাজনীতি জড়াবে কেন? রাজনীতির খিদে, রাজনীতি ইজ হাংরি। রাজনীতির মধ্যে একটা অপরিসীম ক্ষুধা আছে। তাকে দ্য ডিফারেন্স বিটুইন একটা দেশের কনস্টিটিউশনাল এন্টিটি অ্যান্ড পলিটিক্যাল এন্টিটির মধ্যে ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। যেমন আমাদের রাজ্য স্তরে তোমার কোনটা ল অ্যান্ড অর্ডার এন্টিটি, কোনটা পলিটিক্যাল এন্টিটি, সেটা গুলিয়ে যাচ্ছে। তোমার কেন্দ্রীয় স্তরে কোনটা আজকে একটা নিরপেক্ষ, আজকে কি দরকার ছিল 2023 যেভাবে ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করার কথা, তাহলে সেই প্রসেসটা চেঞ্জ করা হলো কেন? সেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট এখন বিরাট নিজেকে একটা গরিমান্বিত করতে পারছেন না অফ লেট। এই যে বাঙালি হেনস্থা হচ্ছে, একবারও সুপ্রিম কোর্ট এগিয়ে এসে একটা ফান্ডামেন্টাল পপুলেশন ইন্টারভেনশন করলেন না।
যেটা লস অ্যাঞ্জেলেসে তার ডিস্ট্রিক্ট কোর্ট করলো। প্রেসিডেন্ট ট্রাম্পকে চোখে চোখ রেখে বলে দিল যে তুমি সামলে চলো, 4th অ্যামেন্ডমেন্টকে তুমি ভায়োলেট করছো। আমার দেশের সুপ্রিম কোর্টের মেরুদণ্ড হলো না যেখানে বিভিন্ন রাজ্যে এই যে ইনফ্রিঞ্জমেন্টগুলো ঘটছে, যে সে এগিয়ে এসে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে বলবে এনাফ ইজ এনাফ। তো যাই হোক, যেখানে প্রাইম মিনিস্টার উইথ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট উইথ লিডার অফ দ্য অপোজিশন, তার কথা ছিল ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করবে, আপনি অনায়াসে সেটাকে বাদ দিয়ে আপনি করলেন যে আপনার রুলিং পলিটিক্যাল পার্টির দুজন থাকবে, লিডার অফ অপোজিশন থাকবে। এটা কোনো কথা হলো একটা সভ্য দেশে? এবং সেই প্রশ্ন তুললেই আজকে আপনি হয়ে যাবেন অপোজিশন পলিটিক্স করছেন, সেই প্রশ্ন তুললেই আজকে আপনাকে পাকিস্তানি বলা হবে। এই কথাটার কোনো মানে হলো? সুতরাং আমাদের আজকে যেটা বলতেই হবে যে হয়তো আমাদের মধ্যে বাঙালি হিসেবে আজকে উই আর ডিস্টার্বড, কারণ বিভিন্ন জায়গায় দ্য ভালনারেবিলিটি অফ বেঙ্গল বা বেঙ্গলি স্পিকিং লোকেদের ওপর যে হেনস্থাটা করা হচ্ছে সেটাও অ্যাকসেপ্টেবল না। আর স্ট্রাকচারালি ইলেকশন কমিশন নিজেকে যেখানে এসে দাঁড় করাচ্ছেন, তিনি গরিব গুরব লোকেদের মার্জিনাল পপুলেশনকে গিয়ে বলছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আনো। এটা একটা কথা হলো? আমাদের দেশে এটা একটা কথা হলো? সেখানে গিয়ে লোকেদের বলছে 87-এর পর জন্ম হলে যে দেশে 20% অফ নর্মাল বার্থস অ্যাট হোম হয়, সেইখানে গিয়ে আমি লোকেদের ধরে ধরে তার বাবা মায়ের ঠাকুরদার জুতোর মাপ, বাবা মায়ের বার্থ সার্টিফিকেট, ইজ দিস দ্য কান্ট্রি টু ডু দ্যাট? আমরা কোন মূর্খের রাজ্যে বাস করছি এখানে? এসআইআর করুন, এসআইআর করারও একটা পদ্ধতি আছে, তারও একটা সময় আছে। অ্যান্ড হোয়াট ইজ ইউর ডেফিনিশন অফ এসআইআর? ইজ ইট আ প্রসেস অফ ইন্টিগ্রেশন না প্রসেস অফ এলিমিনেশন? That is the most fundamental question. আর আমাদের হয়ে গেছে কি, আজকে আমার তোমার মতো কোনো মানুষ কোনো কিছু নিয়ে গলা তুলতে পারবেন না। তুললেই তুমি হয় একটা পলিটিক্যাল বাক্সের মধ্যে পড়বে, না হলে আরেকটা পলিটিক্যাল বাক্স। বাট দিস আর সোশিওলজিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল স্টেটমেন্টস, এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়। কি করে তুমি 25 লক্ষ ভোট মহারাষ্ট্রতে বিকেল 5টার পরে অ্যাড করতে পারো? যত ভোটার 5.5 বছরের মধ্যে অ্যাডেড হয়নি, তত ভোটার 5 মাসের মধ্যে অ্যাডেড হয়ে গেল। 42 লক্ষ না 43, 41 লক্ষের ওপরে, 41 লক্ষের ওপরে। মহারাষ্ট্র জমিতে কি ফার্টিলাইজার দেওয়া হয়েছিল? টোটাল মহারাষ্ট্রতে যে অ্যাডাল্ট ভোট পড়েছে, দ্যাট এক্সিডস দ্য নাম্বার অফ অ্যাডাল্ট পপুলেশন অফ মহারাষ্ট্র। আমরা পৃথিবীর 2nd মোস্ট ডিজিটাইজড কান্ট্রি, ইলেকশন কমিশনকে হাতে পায়ে ধরে একটা ডিজিটাল ভোটার রোল কেউ বার করতে পারছে না। হোয়াট ইজ হ্যাপেনিং? হোয়াট ইজ হ্যাপেনিং? আমরা সমস্ত জিনিসটা আজকে হয় সেই একটা ন্যাশনালিস্টিক হিউব্রিসের মধ্যে আমরা জিনিসটাকে হারিয়ে দেবো। তাহলে একটা সমাজে মানুষের বিচার বুদ্ধিটা কোথায় যাচ্ছে? অ্যানালিটিক্যাল পাওয়ারটা কোথায় যাচ্ছে? উই আর ডিস্টার্বড, ডেফিনেটলি উই আর ডিস্টার্বড। ঠিক এই প্রসঙ্গটায় উই আর ডিস্টার্ব। আমি চারজনের কাছেই আসবো। তাহলে কি দায় নিতে চাইছে না, নাকি দায় ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে? রাজাগোপাল বাবু। না দেখুন, মানে আমাদেরই দায়, হ্যাঁ, নাগরিকদেরই প্রমাণ করতে হবে। হ্যাঁ, না দেখুন, 2-3টে কথা অত্যন্ত প্রাসঙ্গিক। যখন এপিক কার্ড চালু হলো তখন বলা হলো যে আমাদের দেশের অধিকাংশ মানুষের থাকার জায়গা নেই, এত বন্যা হয়, এত কিছু ঘটে, এইসব ডকুমেন্ট যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, আর মানুষ অসহায়, তার ডকুমেন্ট আরও অসহায়। সুতরাং এইসব করা মানে বহু মানুষকে ভোট না দিয়ে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। কিন্তু আজকের আমরা সবাই এপিক বলেই মেনে নিচ্ছি, এটা কিন্তু সবাই সেটাকে স্বীকারের জায়গায় এসে গেছে। সুতরাং আমাদেরকে নিঃসন্দেহে নাগরিক যে নয় তার ভোটের কোনো অধিকার নেই, এটা আমাদের মানতে হবে। আমরা যদি মনে করি যে না, যে পশ্চিমবঙ্গে থাকছে, বাংলা ভাষায় কথা বলছে, সেই ভোট দেবে, তাহলে অন্য প্রশ্ন। সংবিধান যদি আমরা মেনে নিই যে নাগরিক তারাই ভোট দেবে, তাহলে দেখুন ব্যাপারটা একদম সত্যি কথা। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটা একদিনে 1 মাসে হয় না, এগুলো সময় লাগে।
আমরা এটাও জানি যে যারা নির্বাচন কমিশনে আছেন তাদের সদিচ্ছার উপর নির্ভর করে। সেশনকে আমরা দেখেছিলাম, সেই সদিচ্ছা তার ছিল বলে এপিক কার্ড এসেছে। এখন যিনি এসেছেন তারও হয়তো সদিচ্ছা আছে, ভোটার লিস্টটা কিন্তু দায়টা যেন আমাকে দেখুন ব্যাপারটা হচ্ছে এটা কেন হবে না, দায়টা দেখুন যারা দেখুন, যেটা হচ্ছে যে আমি গোড়াই বলছিলাম আমাদের 1.4% এটা আমাদের 11 সালে সেন্সাস বলছে পপুলেশন গ্রোথ, ভোটারের গ্রোথ হচ্ছে অলমোস্ট 3%। তাহলে এই যে বাড়তি লোক, এদের মানুষ যদি বলে অনুপ্রবেশকারী আছে, তাহলে আমাকে তো মেনে নিতে হবে, তো এলো কোত্থেকে, এই নাম্বারটা হলো কোত্থেকে? সুতরাং সেই জায়গায় যদি সব পলিটিক্যাল পার্টি একটা কনসেনসাস থাকা দরকার। ইয়েস, আমাদের ভোটের চেয়ে ভোট ইজ নট এ রিচুয়াল। ভোট হচ্ছে যে হ্যাঁ প্রকৃত মানুষ ভোট দিতে পারবে। আমরা যদি মনে করি যে না এই তারিখেই ভোট হবে আর যে খুশি ভোট দিতে পারবে, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রটাকে আমরা কিন্তু আমি এখানে একটা পয়েন্ট বলবো। দেখুন, আমাদের তো হঠাৎ যেটাকে পরিভাষায় বলে নাইভিটি, হঠাৎ করে আমরা তো একটা সহজ একটা রোম্যান্টিক নাইভিটির মধ্যে পড়তে পারি না। অনুপ্রবেশ থেকে শুরু করে ডেমোগ্রাফিক অল্টারেশন, পপুলেশন ইঞ্জিনিয়ারিং কারা করেছে? আমাদের পলিটিক্যাল পার্টিরা করেছে। আপনি আসামের 30টা ডিস্ট্রিক্টের মধ্যে 11খানা ডিস্ট্রিক্টের পপুলেশন ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন। কেন করেছেন? কারণ আমাদের স্টেট ল অ্যান্ড অর্ডার, স্টেট পলিটিক্যাল পার্টি, বর্ডার সিকিউরিটি ফোর্স, এভরিবডি অ্যাডেড টুগেদার ইজ আ পার্টি টু দিস মেহেম। সেই দায়িত্বটা আজকে কার? সেই দায়িত্বটা কি আজকে ভারতবর্ষের একটা মার্জিনাল পিছিয়ে পড়া মানুষের, যে তাকে বাবা মায়ের দাদুর বার্থ সার্টিফিকেট বার করে তাকে আজকে ভোটার হতে হবে? The failure of the state cannot be passed on to the responsibility of the people. এর মধ্যে একটা মার্জিনাল পপুলেশন যাদের বলছেন, যদি 23 লাখ হিসেব উনি দিলেন, তাই যদি হয় মার্জিনাল পপুলেশন অনেক বেশি। এখন যারা হয়তো বাদ যাচ্ছে, দেখুন হচ্ছে যে আরপি অ্যাক্ট পরিষ্কার বলে দিচ্ছে অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে, থাকতে হবে। যখন যারা রিভিশন করতে আসছে তারা ওই বাড়িতে ওই জায়গায় আছে কিনা, সেখানে সে যদি না থাকে, সে যদি অন্য কোথাও থেকে যায়, অনেক সময় ধরে থেকে যায়, নির্বাচন কমিশনের সে অধিকার আছে। এবং বিতর্ক হলে আমাদের আরপি অ্যাক্টে পরিষ্কার বলে দিচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথা বলার প্রয়োজন আছে। সব আপনি যদি বলেন যে সমস্ত পিছড়ে বর্গ বাদ হয়ে গেছে, এক্ষুনি নির্বাচন বাতিল করা উচিত, তা কিন্তু ঘটছে না। 23 লাখটা ডেফিনেটলি পিছড়ে বর্গকে সরিয়ে দেওয়া এটা লক্ষ্য নয়, নিঃসন্দেহে এটা আপনি মানবেন। তাহলে 23 লাখ কেন, এটা অনেক বেশি সংখ্যায় হতো। যদি দেখা যায় হ্যাঁ বুথ লেভেল এজেন্টরাও রয়েছে, খালি যদি বুথ লেভেল অফিসার দিয়ে করতো আমাদের সন্দেহ হতো যে ব্যুরোক্রেসি তার একটা চক্রান্ত চলছে গরিব মানুষের পেছনে। রাজাটা একটুখানি আটকাতেই হবে এবং এই নিয়ে আলোচনায় ফেরত আসবো। শুধু তাই না, এরপরে যে সংক্ষিপ্ততম প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ওয়ে আউট কি? শুধু কি ঘাড়ে চাপিয়ে দেওয়া? এর ওয়ে আউটটা তো তাদেরকেই বার করতে হবে, প্রতিষ্ঠানকেই তো খুঁজে বার করতে হবে। আমরা খোঁজার চেষ্টা করবো আলোচনার মাধ্যমে। আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন। হ্যাঁ যাবো। আবার আপনাদের স্বাগত বিরতির পর। উদয়নদার ঠিক এই প্রসঙ্গে, এক হচ্ছে ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া, আমাকেই প্রমাণ করতে হবে। 2 হচ্ছে প্রতিষ্ঠানকে দায় দায়িত্ব না দেওয়া, এতগুলো শর্ত চাপিয়ে দেওয়া। মানুষ তো আতঙ্কে, নাকি আতঙ্ক তৈরি করা হচ্ছে? পুরোপুরি আতঙ্ক তৈরি করা হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেটা আমি প্রথমেই বললাম যে আগে তো অনেকবার এটা হয়েছে, এসআইআর হয়েছে, সেখানে কিন্তু এরকম আতঙ্ক তৈরি হয়নি। এবং আমি যেটা বললাম যে 2002 সালে যেটা হয়েছিল পশ্চিমবঙ্গে বলা হচ্ছে, সেটা তো আমার মনেই নেই, তাই আমি তো ভোটার হয়েছি তার অনেক আগে। তো সেখানে আমরা তো আতঙ্কিত হইনি, কাজেই আতঙ্কটা তৈরি করা হচ্ছে। এবং এই আতঙ্কটা যেটা তৈরি করছেন সেটা পলিটিক্যাল পার্টি এবং বিশেষত কেন্দ্রের রুলিং পার্টির বহু সদস্য, তারা কিন্তু এটা তৈরি করছেন এই যে অনুপ্রবেশকারী মুসলমানদের বাদ দিয়ে দেবো, হ্যাঁ ভারতীয় মুসলমানদের রেখে দেবো, ভারতীয় হিন্দুদের কোনো ভয় নেই। এই ধরনের কথাগুলো কেন বলছেন আপনারা? এই ধরনের কথাগুলো তো বলা আপনাদের উচিত নয়। আপনারা যদি ইলেকশন কমিশনকেই দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে আপনারা এসআইআর এই ধরনের কাকে বাদ দেবেন কাকে রাখবেন সেটা কি আপনাদের দায়িত্ব? আপনাদের দায়িত্ব তো নয়। ফলে বলা হচ্ছে যে কোনো পার্টি থেকে নাকি চাপ দেওয়া হচ্ছে বিএলওদের ওপরে, এরকম ব্যাপারটাও হওয়া উচিত নয়, কারুর ওপরেই চাপ দেওয়া উচিত নয়। কিন্তু বিএলওরাও যে 2002 সালে যে রিভিশনটা করেছিলেন, সেই রিভিশনে অনেক ওই বললাম এপিক কার্ডে অনেক ভুল আছে, সেগুলো কিন্তু এখনও ঠিক হয়নি বহুজনের। সেটা বাদ দিয়ে আমি বলছি, নাগরিকের ওপর কোনো দায়িত্ব চাপানো যায় না। তার কারণ হচ্ছে আমরা যে নাগরিক হয়েছি
সেটা আমাদের সাংবিধানিক অধিকার এবং আমাদের নাগরিকত্বটা কোনোদিনই কিন্তু আমাদের সংবিধান যবে থেকে চালু হয়েছে নাগরিকত্ব আপনাকে দেয়া হলো এইটা ঘোষণা করা হয়নি। ফলে ভারত রাষ্ট্র যেখান থেকে শুরু হচ্ছে, ভারতীয় রাষ্ট্রীয় ব্যবস্থা যেখান থেকে শুরু হচ্ছে, সেখানেই কিন্তু এই প্রশ্নেরটা লুকিয়ে আছে। সেটা কেন্দ্রীয় শাসক যারা রয়েছেন, রাজ্যের শাসক যারা রয়েছেন, বিভিন্ন রাজ্যের যারা শাসক রয়েছেন, বারবার ভোটের জিতে যারা জনপ্রতিনিধি হয়েছেন, তারাও কিন্তু আমাদের মতোই এই একই নাগরিক সত্তা নিয়ে বসবাস করছেন। আমাদের ভোটে তারা যেমন জিতছেন, তারাও যে জিতছেন তারা কিন্তু নাগরিক সত্তা নিয়েই জিতছেন। ফলে তাদেরও কিন্তু এই প্রশ্নগুলো, তাদের ওপরে এই দায়গুলো চাপানো যায় যে আপনারা এতদিন ধরে কেন এই প্রসেসটা চালাচ্ছেন, কেন একটা সিস্টেম আনেননি যেখানে অতি সহজেই বোঝা যায় যে কে নাগরিক এবং কে নাগরিক নয়। এটা তো কোনো বিষয় নয়। আর অনুপ্রবেশকারীর প্রশ্ন নিয়ে এত চিৎকার চেঁচামেচি, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, সব কিছু জাল করা যায়। এই যে 11টা নথি চেয়েছে, 11টা নথির 11টাই জাল করা যায়। আপনি কোর্টে যাবেন, কতবার যে কত জাল দলিল ইত্যাদি এগুলো নিয়ে অনেক মামলা হয়। ফলে ইলেকশন কমিশন যে নথিগুলো দিচ্ছে সেইগুলোই কিন্তু ফুল প্রুফ এরকম করে মনে করার কোনো কারণ নেই। যে নথিতে এর আগে ভোটার কার্ড তৈরি হয়েছে সেই নথিতেই ভোটার কার্ড তৈরি হতে পারে, নতুন ইনক্লুশন হতে পারে, যারা মারা যাচ্ছেন মৃত ভোটার তাদেরকে বাদ দেওয়া যেতে পারে। তার একটা সিস্টেম তৈরি করুন, আপনারা প্রসেস তৈরি করুন। সুমনদা, সময় সংক্ষিপ্ত, দায় এবং দায়িত্ব। উদয়নদা বলেছেন যে ওরকম ভাবে নাগরিকত্ব খারিজ করে দেবে অত সহজ নয়। 3টে পয়েন্ট আছে ডক্টর সরকার যেখানে বললেন, সেখান থেকে যদি ধরি, একটা প্রান্তিক মানুষের ঘাড়ি তো চাপছে। যে লোকটা 10 বছর কেরালায় চাকরি করছে তাকে গিয়ে তুমি বলছো, তুমি তো আইএফএসদের সুযোগ করে দিচ্ছ, তুমি তো আইএফএসদেরকে, সে তো বিদেশে যেখানে ইচ্ছে বসে থাকে, তুমি তো তার বাড়ি গিয়ে চেক করছো না, সে তো মেলে ভোট দিতে পারছে। সো দ্যার ইজ এ ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন এগেনস্ট, যেটা ডক্টর সরকার বললেন, প্রান্তিক মানুষদের বিরুদ্ধে। দ্য সেকেন্ড পয়েন্ট, দিস ইজ এ ভেরি ফেমাস কোট, উদাহরণদার মনে থাকতে পারে, দ্য স্ট্রাগল অফ ম্যান এগেনস্ট পাওয়ার ইজ দ্য স্ট্রাগল অফ মেমোরি এগেনস্ট ফরগেটিং। মিলান কুন্দেরা বলেছেন। তুমি মানুষকে তো বোকা ভেবো না যে তুমি মানুষকে বোকা বানাচ্ছ। পয়েন্ট নম্বর 3, যদি আপনি থিওরিতে যাও তাহলে হচ্ছে যে এটা বিজেপি থিওরিটিক্যালি বিশ্বাস করে যে সকলের ভোটাধিকার থাকা উচিত না। সকলের ভোটাধিকার আম্বেদকর এনেছিলেন। 1928-এ উনি সাইমন কমিশনের কাছে ডেপুটেশন দিলেন, মতিলাল নেহরু রিপোর্ট জমা পড়লো, কংগ্রেসের 1931-এর করাচি অধিবেশনে প্রপোজাল পাস হলো। কোনোদিন হিন্দু মহাসভা, কোনোদিন আরএসএস সকলের ভোটাধিকারের কথা বলেনি। If you go to the 1947 Constituent Assembly debate, you will look যে আরএসএসের বা হিন্দু মহাসভার যারা প্রতিনিধি ছিল তারা সকলের ভোটাধিকারের বিরোধিতা করেছিল। আবার 77 বছর বাদে সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তোমার আগের প্রশ্নটার উত্তর, কিছু লোক থাকবে যারা বেগার খাটবে, যাদের নাগরিকত্ব থাকবে না, যাদের কোনো অধিকার থাকবে না, পার্টিসিপেটরি ডেমোক্রেসি থাকবে না, তারা বেগার খাটবে। আর কিছু লোক থাকবে, আমার চিন্তা নেই, ওই উদাহরণের মধ্যে ব্রাহ্মণের মতো, সে তার ভোটাধিকার থাকবে। সুমনদা, আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স যখন ওই রিজিনাল খাপছাড় ইলেকশনগুলো হতো তখন সবার ভোটাধিকার ছিল না। ওটাই তো 13% মাত্র ভোট দিতে পারত। হ্যাঁ, যদি ওই 13% ভোট না জায়গায় সকলের ভোটাধিকার থাকতো, তাহলে দেশভাগ হতো কিনা সন্দেহ ছিল না। ঠিক এখানেই প্রশ্ন, আপনাকে দিয়ে শেষ করব কুণালদা। এই প্রসঙ্গেই মানে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমরা কি এটা নিয়ে খুব বেশি পরিমাণে চিন্তায় থাকবো সাধারণ নাগরিক হিসেবে? উদয়নদা বলছিলেন যে আমাকেই কেন প্রমাণ করতে হবে, দায় তো যারা এই মুহূর্তে ভোটে জিতে প্রতিনিধি হয়ে রয়েছেন, জনপ্রতিনিধি, তাদেরও। আমি একটা কথা একটু বলতে চাই, এখানে মানে ওই রামায়ণের উদাহরণ, এটা তো রামচন্দ্রের দেশ বলা হচ্ছে, তো ওই বিশল্যকরণী পেলাম না বলে পুরো গন্ধমাদম পর্বত ঘাড়ে নিয়ে আসাটা হনুমানজির কাজ হতে পারে। মানুষের কাজ কিন্তু খুঁজে বার করতে হবে। যদি তোমার ফলস ভোটার থাকে বা ফেক ভোটার থাকে, তাকে কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব তাকে খুঁজে বার করা, যারা জেনুইন ভোটার তাদেরকে পীড়া না দিয়ে। সেই প্রসঙ্গটাই কি উঠছে না কুণালদা? না, আমার মনে হয় আমি এনাদের কথার পুনরাবৃত্তি না করেই বলবো যে আমি আমার দেশের একজন শিক্ষিত সাধারণ নাগরিক হিসেবে এটাই চাইব যে আমাদের বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট স্তরে আমাদের যেগুলো কনস্টিটিউশনাল বডিগুলোকে নন পলিটিক্যাল মোটিভেশনে তারা কাজকর্ম করুক। আপনি জবের থেকে ইলেকশন শিডিউল অ্যানাউন্স করছেন, তবের থেকে মানুষ আপনার ওপর সন্দিহান হয়ে পড়ছে। জবের থেকে ইলেকশন কমিশনের কাছে বিভিন্ন কমপ্লেন আসছে, সেই কমপ্লেন আপনি যেভাবে অ্যাড্রেস করছেন সেই সম্বন্ধে মানুষের আপনার ওপর সন্দেহ হচ্ছে। এবং আজকে যদি আমরা ইলেকশন কমিশনের মতো একটা বডিকে
একটা কমপ্লিটলি সাবসার্ভিয়েন্ট জো হুজুর পলিটিক্যাল সাবসিডিয়ারিতে পরিণত করি, তাহলে আমার মনে হয় যে ভারতীয় গণতন্ত্রের পক্ষে দ্যাট ইজ আ টার্মিনাল সিগন্যাল। এইখানে আমাদের জানতে হবে যে ওয়ের দিস ডান্স অফ ডেথ স্টপস। উই হ্যাভ টু ডিফাইন সামথিং। আপনি স্পেশাল রিভিশন অফ রোলস করুন, সেটা করার একটা সময় আছে, সেটা করার একটা পদ্ধতি আছে। একটা রাজ্যের ভোটের ঘাড়ের ওপর দিয়ে কিছু প্রান্তিক মানুষকে প্রেশারের মধ্যে পড়ে একবার বলছেন 30 লক্ষ মানুষকে বাদ দেব, তারপর জানা যাচ্ছে সেটা প্রায় 70 লক্ষ মানুষে হয়ে যাবে। এই যে আমাদের মতো একটা জনবহুল পপুলেশন ইন্টেন্সিভ পলিটিক্যালি পোলারাইজ দেশের মধ্যে এই যে কনফিউশনগুলো, আলটিমেটলি কি দাঁড়াবে যে আমরা আমাদের গণতন্ত্রের অন্ত্যেষ্টি সৎকারটা নিজের হাতেই আমরা করতে যাচ্ছি। এই জিনিসগুলো থেকে এই পয়েন্টে আমাদের বিরত থাকতে হবে। অ্যান্ড দ্য ভয়েস অফ দ্য সিভিক সোসাইটি আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে কেবল নীরব দর্শকের মতো থেকে এই চারদিকে আমাদের যে উৎসবৃত্তিগুলো হচ্ছে সেগুলো আমরা মেনে নেব না। দ্যাট হ্যাজ টু বি স্পোকেন অ্যান্ড হার্ড। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু তারই সঙ্গে প্রশ্ন অনেকগুলো ক্ষেত্রে যার উত্তর খোঁজার চেষ্টা আমরাও করছি। কিন্তু দায় এবং দায়িত্ব আমাদের নয়, দায় এবং দায়িত্ব প্রতিষ্ঠানকে নিয়ে প্রমাণ করতে হবে। আমরা নাগরিকরা যাতে কোথাও কোনো বিব্রত অবস্থায় না পড়ি, সে দায়িত্বও কিন্তু নিতে হবে অবশ্যই করে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনার কথায় আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ SIR হচ্ছে স্যার, এই প্রসঙ্গের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু সমাধান কোথায় তার উত্তর খোঁজার জন্য চোখ অবশ্যই থাকুক ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকুন।